আমরা এখন দেখতে চাই যে আমাদের জটিল যৌগ যেগুলি আমরা দেখলাম তাদের নামকরণ শিখলাম, সেই জটিল যৌগের ভিতর কি ধরনের সংকরণ হয়। সংকরণ সম্পর্কে আমাদের হালকা পাতলা আইডিয়া আছে। যেমন আমরা জানি আমাদের মিথেনে sp3 সংকরণ হয়, অ্যামোনিয়াতে sp3 সংকরণ হয়, ইথিন যদি আমরা চিন্তা করি সেখানে sp2 হাইব্রিডাইজেশন হয়, ইথাইনে sp হাইব্রিডাইজেশন হয়, বেনজিনে sp2 হাইব্রিডাইজেশন হয়। বাট আমাদের জটিল যৌগগুলিতে অনেক বড় বড় যে যৌগগুলি আছে, এরকম বড় বড় জটিল যৌগগুলিতে আমাদের কি ধরনের হাইব্রিডাইজেশন হয় সেটা সহজে বোঝার উপায়টা আমরা একটু দেখব। যেমন আমরা একটা যৌগ উদাহরণ হিসেবে এখানে নিচ্ছি যে সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 2, সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 বা এটা ট্রেডিশনাল যে নেম সোডিয়াম ফেরোসায়ানাইড, এটার নাম সোডিয়াম ফেরোসায়ানাইড। এবং আমি যদি পাশে আরেকটা লিখি, খেয়াল করো, Na3Fe CN6, এটার নাম হলো সোডিয়াম ফেরিসায়ানাইড। দুটার মাঝখানে পার্থক্য হলো এখানে আয়রনের জারণ সংখ্যা +2 আর এখানে আয়রনের জারণ সংখ্যা +3। যেহেতু ওইটায় জারণ সংখ্যা +3 ফেরিক আয়ন আছে, তাই ওইটাকে আমরা বলি সোডিয়াম ফেরিসায়ানাইড, ফেরিক আয়ন থেকে। আর এখানে যেহেতু ফেরাস আয়ন আছে, এটাকে আমরা বলি সোডিয়াম ফেরোসায়ানাইড। তো আমরা ফেরিসায়ানাইড নিয়ে চিন্তা ভাবনা করব না, আমরা জানতে চাই সোডিয়াম ফেরোসায়ানাইড বা সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 তাতে আয়রনের কি ধরনের হাইব্রিডাইজেশন হয়। সবার আগে আমার যে কাজটা করা লাগবে, আমার এই জটিল যৌগটার মাঝে কেন্দ্রীয় মৌল খুঁজে বের করা লাগবে। জটিল যৌগটার মাঝে কেন্দ্রীয় মৌল হলো থার্ড ব্র্যাকেটের ভিতর আমার যে ধাতুটা থাকবে সে আমার কেন্দ্রীয় মৌল, অর্থাৎ আয়রন। আমি আয়রনের ইলেকট্রন বিন্যাস লিখলাম 4s2 3d6। এখন আমাদের আয়রনের এই যৌগটায় চার্জ সংখ্যা কত বা জারণ সংখ্যা কত সেটা চিন্তা করা লাগবে। আমি নরমালি চিন্তা করতে পারি যে আমাদের টোটাল যৌগটার চার্জ সংখ্যা 0, 4টা সোডিয়াম, তার চার্জ সংখ্যা +4, আয়রনের জারণ সংখ্যা আমি জানি না, আর সায়ানাইডের জারণ সংখ্যা -6। সেখান থেকে আয়রনের অজানা জারণ সংখ্যা আমরা বের করতে পারতেছি +2। তো আয়রনের চার্জ সংখ্যা এখানে +2, তাই আমি আমার ফেরাস আয়ন তার ইলেকট্রন বিন্যাসটা লিখলাম। ফেরাস আয়ন তার ইলেকট্রন বিন্যাস হলো 4s0 3d6 এবং পাশে আমি এটাকে বক্স পদ্ধতিতে দেখাচ্ছি 3d6। এই ফেরাস আয়নটার সাথে আমাদের 6টা সায়ানাইড বা 6টা লিগ্যান্ড সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত হয়। এখন সায়ানাইড বা অ্যামিন বা অ্যাকোয়া এরা অনেক শক্তিশালী প্রকৃতির লিগ্যান্ড। শক্তিশালী প্রকৃতির লিগ্যান্ড তারা যে কাজটা করতে পারে, তারা আমাদের এই যে ইলেকট্রনগুলি আছে ডি অরবিটালের যে ইলেকট্রন, সেগুলিকে তারা কম্প্রেস করে, সেগুলিকে চাপ দেয়। অর্থাৎ ডি অরবিটালে এখন 3d6 কাঠামো যে 6টা ইলেকট্রন আছে, সায়ানাইড মূলক যখন সন্নিবেশ বন্ধন দিয়ে আয়রনের সাথে যুক্ত হবে তখন সে সেই 6টা ইলেকট্রনকে কম্প্রেস করবে। 6টা ইলেকট্রনকে যদি সায়ানাইড কম্প্রেস করে, 6টা ইলেকট্রন ডি অরবিটালে এইভাবে কম্প্রেসড অবস্থায় থাকলো। তিনটা অরবিটালে 6টা ইলেকট্রন চলে আসলো। এরপর আমাদের সন্নিবেশ বন্ধন হওয়ার পালা। সন্নিবেশ বন্ধন কিভাবে হয়? সন্নিবেশ বন্ধন হয় আমাদের সায়ানাইড মূলক তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ফেরাস আয়নের সাথে বন্ধন তৈরি করে। সায়ানাইড মূলক তার মুক্তজোড় ইলেকট্রন দিয়ে ফেরাস আয়নের সাথে বন্ধন তৈরি করে, অর্থাৎ সায়ানাইড মূলক তার মুক্তজোড় ইলেকট্রনটাকে ফেরাস আয়নের ইলেকট্রন বিন্যাসের ফাঁকা অরবিটালে রাখে। এখন যদি আমরা এখানে খেয়াল করি, আমাদের এই অরবিটালগুলি ফাঁকা আছে, এই অরবিটালগুলি খালি। আমাদের লিগ্যান্ড কয়টা? 6টা, অর্থাৎ আমাদের সন্নিবেশ বন্ধন হবে 6টা। সেই 6টা সন্নিবেশ বন্ধনের যেই 6টা মুক্তজোড় ইলেকট্রন, সেই 6টা মুক্তজোড় ইলেকট্রনকে এখন আমি দেখাচ্ছি যে এখানে একটা মুক্তজোড় ইলেকট্রন আমি দিলাম, একটা সন্নিবেশ বন্ধন থেকে আমরা একটা মুক্তজোড় ইলেকট্রন পাবো। 2টা সন্নিবেশ বন্ধন থেকে আমরা 2টা মুক্তজোড় ইলেকট্রন পাবো। এখানে 3টা সন্নিবেশ বন্ধন থেকে 3টা, মোট 6টা সন্নিবেশ বন্ধন থেকে আমরা 6টা মুক্তজোড় ইলেকট্রন পেলাম, যারা আমাদের ফেরাস আয়নের সংকুচিত কাঠামোর অরবিটালে ফিল আপ হলো। এখন আমি খুব সহজেই বলে দিতে পারি যে আমার এই হেক্সাসায়ানোফেরেট 2 তাতে কি ধরনের হাইব্রিডাইজেশন হচ্ছে। আমরা খেয়াল করি আমাদের মুক্তজোড় ইলেকট্রনগুলি 2টা ডি অরবিটালকে ফিল আপ করছে, একটা এস অরবিটালকে ফিল আপ করছে এবং 3টা
পি অরবিটালকে ফিল আপ করছে। এই কথাটাকে আমি পাশে লিখলাম D2, কারণ দুইটা ডি অরবিটালকে ফিল আপ করলো, একটা এস অরবিটালকে ফিল আপ করলো, আর তিনটা পি অরবিটালকে ফিল আপ করলো। আমাদের এই হেক্সাসায়ানোফেরেট 2 যৌগটায় যে হাইব্রিডাইজেশন হয় সেটা হলো D2sp3। খেয়াল করি আমরা লাস্ট কথাটা আরেকবার আমরা যদি আলোচনা করি যে আমরা কাউন্ট করব আমাদের মুক্তজোড় ইলেকট্রনগুলি কোন কোন অরবিটালে গেছে। আমরা সিরিয়ালি বলবো, দুইটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর তিনটা পি অরবিটাল, তাই আমার হাইব্রিডাইজেশন হলো D2sp3। এবং আমরা এখান থেকে তার চৌম্বক ধর্ম সম্পর্কেও জানতে পারি। চৌম্বক ধর্মে আমরা বলেছিলাম যে আমাদের যদি আনপেয়ার্ড ইলেকট্রন থাকে, অযুগ্ম ইলেকট্রন থাকে, তখন আমাদের যৌগটা হয় প্যারাম্যাগনেটিক। আর যদি সব ইলেকট্রন আমাদের যুগ্ম অবস্থায় থাকে তখন সেটা হয় গিয়ে ডায়াম্যাগনেটিক। তো আমরা এখন এই ইলেকট্রন বিন্যাসটা যদি খেয়াল করি, এখানে আমাদের কোনো অযুগ্ম ইলেকট্রন নাই, সব ইলেকট্রন পেয়ার্ড বা যুগ্ম অবস্থায় আছে। তাই আমাদের এই যে Na4FeCN6 সোডিয়াম হেক্সাসায়ানোফেরেট 2 যে যৌগটা আছে সে একটা ডায়াম্যাগনেটিক যৌগ। যদি আমাদের এখানে একটা সিঙ্গেল ইলেকট্রন থাকতো তখন আমাদের যৌগটা প্যারাম্যাগনেটিক হতো। আমরা আরেকটা জটিল যৌগের যদি সংকরণ দেখি যে পটাশিয়াম টেট্রাসায়ানোনিকেলেট, তার কি ধরনের হাইব্রিডাইজেশন হয় এটা যদি আমরা দেখতে চাই, আমাদের প্রথম কাজ সংকেত থেকে কেন্দ্রীয় মৌল খুঁজে বের করা। আমরা দেখলাম আমাদের এই সংকেতে কেন্দ্রীয় মৌল হলো নিকেল, এবং এই সংকেতে নিকেলের চার্জ সংখ্যা যদি আমরা বের করতে চাই, আমরা এভাবে চিন্তা করব, টোটাল যৌগটা তার চার্জ সংখ্যা 0। দুইটা পটাশিয়াম আছে, দুইটা পটাশিয়ামের +2, নিকেলের আমরা ধরলাম x, আর সায়ানাইডের হলো -4, তাহলে আমাদের x এর মান আসতেছে +2, অর্থাৎ এখানে নিকেলের চার্জ সংখ্যা বা জারণ সংখ্যা +2। নিকেলের ইলেকট্রন বিন্যাস 4s2 3d8 আর নিকেল 2+। কেন 2+? কারণ এখানে নিকেলের চার্জ সংখ্যা +2, নিকেল 2+, তার ইলেকট্রন বিন্যাস হলো 4s0 3d8। আমরা যদি সেই কাঠামোটা লিখি 3d8 কাঠামো, সেটা এরকম। কিন্তু আমরা জানি নিকেলের সাথে যখন সায়ানাইড লিগেন্ড বা একটা অনেক শক্তিশালী লিগেন্ড যুক্ত হচ্ছে, তখন লিগেন্ড যেই কাজটা করে নিকেলের ইলেকট্রনগুলিকে কম্প্রেস করে। 8টা ইলেকট্রন আছে ডি অরবিটালে, সেই 8টা ইলেকট্রনকে সে যখন কম্প্রেসড করলো, 8টা ইলেকট্রন ডি অরবিটালের 5টা অরবিটালে না থেকে 4টা অরবিটালে চলে আসলো। এরপর আমাদের লিগেন্ড বসানোর পালা। লিগেন্ড আছে 4টা, অর্থাৎ সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত হবে 4টা লিগেন্ড। 4টা সন্নিবেশ বন্ধন মানে 4টা মুক্তজোড় ইলেকট্রন। আমরা যদি মুক্তজোড় ইলেকট্রনগুলিকে প্লেস করি, আমরা একটা ডি অরবিটাল ইউজ করতেছি, একটা এস অরবিটাল ইউজ করতেছি, আর দুইটা পি অরবিটাল ইউজ করতেছি সিরিয়ালি। অর্থাৎ এই ক্ষেত্রে আমার যে হাইব্রিডাইজেশনটা হচ্ছে সেটা হলো DsP2। কেন? কারণ একটা ডি অরবিটাল, একটা এস অরবিটাল আর দুইটা পি অরবিটাল, আমাদের হাইব্রিডাইজেশনটা হলো DsP2। তো আমরা আরেকটা একটু ব্যতিক্রমী জটিল যৌগের সংকরণটা দেখতে চাই, যেমন নিকেল টেট্রাকার্বনিল। এই যৌগটা দেখে অ্যাকচুয়ালি খুব বেশি ভালোভাবে বোঝার উপায় নাই যে এটা একটা জটিল যৌগ, বাট অ্যাকচুয়ালি এটা একটা জটিল যৌগ, কারণ এখানে কোনো জটিল আয়ন নাই, এখানে আয়নের বা চার্জের পরিমাণ 0, এজন্য কোনো অ্যানায়ন বা ক্যাটায়ন তার সাথে যুক্ত হচ্ছে না। বাট এটা একটা জটিল যৌগ হিসেবে আমরা কাউন্ট করি, কারণ এখানে নিকেল কেন্দ্রীয় মৌল, তার সাথে কার্বনিল CO, কার্বনিল যে সে সন্নিবেশ বন্ধন দিয়ে যুক্ত থাকে। আমরা যেটা করতে চাই, এই নিকেল টেট্রাকার্বনিল, তাতে নিকেলের কি ধরনের সংকরণ বা হাইব্রিডাইজেশন হয় সেটা বুঝতে চাই। তো প্রথমে আমরা যেটা করি, কেন্দ্রীয় মৌলটা আইডেন্টিফাই করি। এখানে আমাদের কেন্দ্রীয় মৌল নিকেল, এবং সেই কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস আমরা করব। কেন্দ্রীয় মৌলের ইলেকট্রন বিন্যাস 4s2 3d8। যেহেতু এখানে নিকেলের চার্জ সংখ্যা 0, কিভাবে 0? খেয়াল করি আমরা টোটাল যৌগের চার্জ সংখ্যা 0, টোটাল যৌগটা চার্জহীন। নিকেলের জারণ সংখ্যা আমি ধরে নিলাম x,
আর CO এটা হলো গিয়ে কার্বন মনোক্সাইড। কার্বন মনোক্সাইড একটা অণু, তার নিজস্ব চার্জ সংখ্যা 0 ইনটু চারটার জন্য 0, x এর মান আসতেছে 0। x আমরা ধরেছিলাম নিকেলের জারণ সংখ্যা, অর্থাৎ আমাদের এই যৌগটায় নিকেলের চার্জ সংখ্যা 0, কার্বনিলের জারণ সংখ্যা 0, টোটাল যৌগটার জারণ সংখ্যাও 0। নিকেলের জারণ সংখ্যা 0, অর্থাৎ নিকেল নরমাল ফর্মে অর্থাৎ 4s2 3d8 এই ফর্মেই আমার এই যৌগটা তৈরি করে। তো আমি ইলেকট্রন বিন্যাস করলাম 3d8 4s2, এরপর একটা খালি p অরবিটাল। আমাদের কার্বনিল মূলকটা যখন নিকেলের সাথে যুক্ত হয় তখন সে সন্নিবেশ বন্ধনের মাধ্যমে যুক্ত হবে, অর্থাৎ আমি ব্যাপারটাকে এভাবে দেখাতে পারি, নিকেল তার সাথে কার্বনিল যে চাপটা যুক্ত হচ্ছে তারা অক্সিজেনের মুক্তজোড় ইলেকট্রন দিয়ে নিকেলের সাথে সন্নিবেশ বন্ধন তৈরি করতেছে, সন্নিবেশ বন্ধন করার জন্য মুক্তজোড় ইলেকট্রন নিকেলের সর্ববহিস্থ শক্তি স্তরে গিয়ে থাকবে। কিন্তু তার আগে কার্বনিল যেই কাজটা করবে, নিকেলের ইলেকট্রনগুলিকে কম্প্রেস করবে। খেয়াল করি নিকেলের মোট ইলেকট্রন কয়টা দেখা যাচ্ছে, আউটার মোস্ট দুইটা শেলে মোট ইলেকট্রন দেখা যাচ্ছে 10টা, 2টা আর 8টা, 10টা। এই 10টা ইলেকট্রনকেই নিকেল যখন কম্প্রেস করে সে 10টা ইলেকট্রনকে একবারে আমাদের ডি অরবিটালের মাঝখানে প্রবেশ করায় দেয়। তখন আমাদের এই s অরবিটালটা খালি হয়ে যায় এবং p অরবিটাল তো আগের থেকেই খালি। আমাদের লিগ্যান্ড কয়টা? লিগ্যান্ড 4টা, অর্থাৎ সন্নিবেশ বন্ধন 4টা। সন্নিবেশ বন্ধন 4টা মানে মুক্তজোড় ইলেকট্রন 4টা হবে, যেটা নিকেলের সর্ববহিস্থ শক্তি স্তরে আমরা প্লেস করব। একটা s অরবিটাল আর 3টা p অরবিটাল নিয়ে আমরা 4টা মুক্তজোড় ইলেকট্রনকে রাখলাম। সুতরাং আমার এই নিকেল টেট্রাকার্বনিল তাতে যে হাইব্রিডাইজেশনটা হয় তা হলো sp3 হাইব্রিডাইজেশন, কারণ এখানে একটা s আর 3টা p অরবিটালে আমাদের মুক্তজোড় ইলেকট্রনগুলি, যেই মুক্তজোড় ইলেকট্রনগুলি সন্নিবেশ বন্ধন থেকে আসছে সেগুলি অবস্থান করতেছে।